শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি বলপূর্বক গুম ও অপহরণের শিকার হয়েছিলেন তরুণ রাজনৈতিক কর্মীরা। ২৫৩ জন গুম হওয়া ব্যক্তির বয়স ও পেশাগত তথ্য বিশ্লেষণে দেখা গেছে অধিকাংশের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। এসব তরুণের বেশিরভাগই ছিলেন রাজনৈতিকভাবে সচেতন ও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ৪ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ, আই স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, গুম হওয়াদের মধ্যে অন্তত ১০ জন ছিল ১৮ বছরের কম বয়সী। প্রতিবেদনে বলা হয়, গুমের পেছনে কেবল চরমপন্থার ভয় নয়, বরং রাজনৈতিক দমনমূলক উদ্দেশ্য কাজ করে। অন্তর্বর্তী সরকার গত ২৭ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করে এই কমিশন। গত ১৪ ডিসেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়। ওই প্রতিবেদনে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উঠে আসে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষক, বেসরকারি চাকরিজীবী এবং সাংবাদিক থেকে দিনমজুর পর্যন্ত ছিলেন। তবে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের গুম তুলনামূলক বেশি। প্রতিবেদনে বলা হয়, বয়স ও পেশার এই মিল আরও প্রমাণ দেয় গুমের লক্ষ্য শুধু চরমপন্থা দমন নয়, বরং রাজনৈতিকভাবে সংগঠিত কিংবা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের দমন। গুমের সময়কাল বিশ্লেষণে দেখা গেছে, ভুক্তভোগীরা ১ দিন থেকে ৫ বছরের বেশি সময় নিখোঁজ ছিলেন, অর্ধেকের বেশি ৪৭ দিনের বেশি সময় নিখোঁজ ছিলেন। অনেকের গুমকাল কয়েক মাস থেকে কয়েক বছর, এমনকি ১,৮০০ দিনের বেশি ছিল। কোনো সঙ্গতিপূর্ণ নিয়ম না থাকায় এটা স্পষ্ট যে গুমের প্রক্রিয়া ছিল বিচার বহির্ভূত ও ভয়ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার। ভুক্তভোগীদের রাজনৈতিক পরিচয় নিয়ে গবেষণায় দেখা গেছে, গুমের শিকাররা প্রায়ই নিজের রাজনৈতিক সম্পৃক্ততা প্রকাশে সংকোচ বোধ করেন। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনৈতিক মতাদর্শ ধারণ করলেই শাস্তির ভয় তারা করত। ভুক্তভোগীদের অনেকেই প্রথমে রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরবর্তীতে নিবিড় সাক্ষাৎকারে বিরোধী দলের সঙ্গে তাদের জড়িত থাকার কথা ধীরে ধীরে প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২৫৩টি মামলার মধ্যে ১০১ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বিরোধী দলের সদস্য ছিলেন। তখনকার শাসক দলের সঙ্গে সম্পৃক্ততার ঘটনা ছিল খুবই কম এবং সেগুলো মূলত দলীয় কোন্দল বা ব্যক্তিগত বিবাদের কারণে। এতে আরও বলা হয়, গুমের ঘটনায় প্রধান ভূমিকা পালন করে র্যাব ও ডিজিএফআই। গুমের সময় ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে প্রায়ই রাজনৈতিক পরিচয়, মত ও সম্পৃক্ততা সম্পর্কে প্রশ্ন করা হতো। পেশাগত দিক থেকে পুলিশ, র্যাব ও ডিজিএফআই এর মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও তাদের জিজ্ঞাসাবাদের পদ্ধতি ও লক্ষ্য একই ছিল, অর্থাৎ রাজনৈতিক দমন। ৩৮ বছর বয়সী এক পুরুষ ভুক্তভোগীর কথা উল্লেখ করে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি ২০২২ সালে র্যাব কর্তৃক অপহরণের শিকার হন। পরে তাকে ১ বছর ৫ মাস গুম রাখা হয়। ২৬ বছর বয়সী আরেক ব্যক্তি ২০১৭ সালে র্যাব ১ কর্তৃক গুম হন এবং ৪৮ দিন নিখোঁজ থাকেন। এ ঘটনাগুলো প্রমাণ করে, গুমের পেছনে শুধু নিরাপত্তা বা জঙ্গিবাদ দমন নয়, বরং বিরোধী রাজনৈতিক মতাদর্শ নির্মূলের উদ্দেশ্য ছিল। প্রতিবেদন বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে, গুমের শিকার তরুণরা রাজনৈতিকভাবে সক্রিয় বা সংগঠিত হওয়ার সম্ভাবনা সম্পন্ন ছিলেন। গুমের সময়কাল ও পেশাগত বৈচিত্র্য বিচার বহির্ভূত দমনমূলক ব্যবস্থার পরিচয় দেয়। র্যাব ও ডিজিএফআইয়ের জিজ্ঞাসাবাদ থেকে বোঝা যায়, ওই নিপীড়ন ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সুতরাং বাংলাদেশের গুমের ঘটনাগুলো কেবল জঙ্গি সন্দেহ বা সন্ত্রাস দমন নয়, বরং তা ছিল গণতন্ত্রমনা বিরোধীদের দমন ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার ভয়ঙ্কর একটি হাতিয়ার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।